আমাদের গবেষণা বা রিসার্চ বিভিন্ন আর্টিকেল বা লেখালেখি আমরা বিভিন্ন সময় জার্নালে প্রকাশ করে থাকি। তো জার্নালের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে জার্নালের কোয়ালিটি বা মানটা কিরকম। তো সেই কোয়ালিটিটাকে আমরা আসলে অনেক সময় ইন্ডেক্সড জার্নাল বলে থাকি। তো একটা ভালো ইন্ডেক্স জার্নাল বা কোয়ালিটি জার্নাল যেরকম একজনের পরবর্তী জীবনের উচ্চশিক্ষা বা বিভিন্ন ধরনের স্কলারশিপ পেতে সাহায্য করে, ঠিক তেমনিভাবে কেউ যদি খারাপ জার্নাল বা হচ্ছে যেগুলো আসলে প্রিডেটরি জার্নাল বলা হয় এসব জায়গাতে পাবলিশ করে থাকে, তাহলে এটা তার জন্য খারাপ রেপুটেশন, এবং সাথে সাথে এটা আসলে তার ভবিষ্যৎ জীবনের জন্য একটা বাজে একটা ইমপ্রেশন তৈরি করে থাকে। এজন্য কোনো জার্নাল পাবলিশ করার আগে বা কোনো জার্নাল ভালো কিনা সেটা দেখার জন্য আমাদের বেশ কিছু প্যারামিটার আমাদের দেখতে হয়। এটার প্রপার ইন্ডেক্সিং আছে কিনা বা কোন কোন ইন্ডেক্সিং এ সেটা দেয়া আছে। তো এইসব জিনিস কিভাবে আমরা খুঁজবো, পেরিয়ড লিস্টটা কি বা পেরিয়ড জার্নাল গুলো কি। এছাড়া আমাদের পাবলিকেশন ফি একটা বড় বিষয়, যে সাধারণত বিভিন্ন জার্নাল অনেক টাকা লাগে, তো সেই টাকা আমরা কিভাবে মিনিমাইজ করতে পারি বা টাকা ছাড়া বা কি কি উপায়ে আমরা পাবলিশ করতে পারি। এছাড়া ইম্প্যাক্ট ফ্যাক্টর, সাইট স্কোর, এসজিআর, এই জিনিসগুলো আসলে কি সেই সম্পর্কে একটু হালকা ধারণা দেওয়ার জন্য চেষ্টা করব। আর বেশ কিছু ইনফরমেশনের জন্য যেসব ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই থাকবে। তো প্রথম কথা হচ্ছে আমাদের প্রপার ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং জিনিসটা কি, যদি আমরা সহজ ভাষায় বলি, যে কারো একটা লিস্টিং এর নাম থাকা, সহজ ভাষায় এটাকে আমরা বলতে পারি ইন্ডেক্সিং। যে আমি কোনো একটা জায়গাতে আছি, সেখানে আমার নাম আছে। সহজ কথায় কোনো একটা ওয়েবসাইটে বা নির্দিষ্ট কোনো ডাটাবেসে যদি কোনো জার্নালটা থাকে, তাহলে সেটাকে আমরা বলে থাকি ইন্ডেক্সিং। তো এই জন্য বেশ কিছু রেপুটেড ডাটাবেস বা ওয়েবসাইট আছে, যেখানে যদি জার্নালটা দিয়ে থাকে তার মানে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, জার্নালটা ভালো কোয়ালিটি মেনটেন করে, বিধায় তাদের নামটা এখানে দেওয়া হয়েছে। তো এরকম বেশ কিছু বিখ্যাত এবং রেপুটেড ইন্ডেক্সিং এর কথা আমরা শুরু করি। প্রথমে যেটা আছে, যেটার নাম হচ্ছে ওয়েব অফ সায়েন্স বা ক্লারিভেট অ্যানালিটিক্স। তো এগুলোর লিঙ্ক আমি সবগুলো ডেসক্রিপশনে দিয়ে দেবো, কিভাবে আমরা সোর্স গুলো পাবো। তো এই ওয়েব অফ সায়েন্স বা ইএসসিআই বিভিন্ন নামে অভিহিত করা হয়। তো জেনারেলি এটা হচ্ছে ক্লারিভেট অ্যানালিটিক্স। তো এরা প্রতি বছর একটা নির্দিষ্ট লিস্ট তৈরি করে থাকে, এবং সাথে সাথে প্রত্যেকটা জার্নালের জন্য এদেরকে যদি আমরা সার্চ করি, তাহলে ওয়েবসাইটে এদের সম্পর্কে বিভিন্ন তথ্য দেখায়। তো এই তথ্যগুলো কিরকম দেখায় সেগুলো আমরা পরের স্লাইডে দেখবো। এরপর আর একটা রিপোর্টের জানা হচ্ছে আমাদের স্কোপাস। হ্যাঁ, স্কোপাসটা আসলে মেইনলি এলসিভিআর যে পাবলিশার্স আছে তাদের হচ্ছে নিয়ন্ত্রিত বা তাদের একটা নির্দিষ্ট ডাটাবেস। তো এটাকেও বেশ আহ, বড় একটা ওয়েবসাইট হিসেবে ইয়ে করা হয়, কাউন্ট করা হয়। যে এটা আসলে যদি কোনো জার্নাল স্কোপাসে থাকে, তারা মানে ধরতে পারে যে হ্যাঁ, এটা একটা ভালো বা কোয়ালিটি জার্নাল। এরপরে যেটা আসে সেটাকে আমরা বলতে এসজিআর বা শিমাগো জার্নাল র্যাঙ্কিং। শিমাগোটা আসলে শুধুমাত্র যে জার্নালের ক্ষেত্রে না, এরকম না, বরং কান্ট্রি বা বিভিন্ন সাবজেক্ট এমনকি ইউনিভার্সিটিকে তারা র্যাঙ্কিং করে। তো সেক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে সীমাগত যদি কোনো জার্নাল থাকে, তাহলে সেটার একটা ভালো রেপুটেশন মেনটেন করে থাকে। এছাড়া বেশ কিছু ডেটাবেস আছে যেগুলো হচ্ছে খুব সাবজেক্ট স্পেসিফিক। ফর এক্সাম্পল, আমাদের বায়োলজিক্যাল সায়েন্সের জন্য পাবমেড, বা লাইফ সায়েন্সের জন্য পাবমেডটা বেশ ভালো মতো একটা স্পেশাল একটা ডেটাবেস। তবে প্রধানত আমরা যেটা বলতে পারি যে ওয়েব অফ সায়েন্স এবং স্কোপাস, এদের হচ্ছে বেসিক বা হচ্ছে প্রাইমারি ডেটাবেস। আর সীমাগো যেটা, সেটাও মেইনলি স্কোপাস থেকে ডাটা নিয়ে তারা রেজাল্টটা তৈরি করে থাকে। আর পাবমেডটাও মোটামুটি সেকেন্ডারি ডেটাবেস থেকে তৈরি করা হয়ে থাকে। তো এখন আমরা যে বললাম যে এরা বিভিন্ন ইন্ডেক্সে কে কোথায় আছে এগুলো সম্পর্কে জানলাম, কিন্তু এখন এই কে ইন্ডেক্সিং এ আছে বা কে ইন্ডেক্সিং এ নাই, এটা আমরা আসলে তথ্যগুলো জানবো কোত্থেকে বা আমাদের ইনফরমেশনের সোর্সটা আসলে কি। ইনফরমেশন সোর্সটা মেইনলি আমরা কয়েকটা জায়গা থেকে পেতে পারি। প্রথম নম্বর হচ্ছে জার্নালের হোম পেজ। হ্যাঁ, যে জার্নালের সম্পর্কে, যে জার্নালটা সম্পর্কে জানতে চাচ্ছে, সেই জার্নালের হোম পেজ বা তাদের যে ওয়েবসাইট, সেখানে হচ্ছে অ্যাবাউট জার্নাল অথবা জার্নাল ইনসাইট এরকম বিভিন্ন নামে থাকে, অ্যাবস্ট্রাক্টিং বা ইন্ডেক্সিং নামে একটা অপশন থাকে। সেখানে তারা লিখে দেয় যে তারা কোন কোন ইন্ডেক্সিং এ তারা হচ্ছে কি আছে, ইন্ডেক্সড আছে। যেমন আমি একটা উদাহরণস্বরূপ দেখাচ্ছি, যে একটা জার্নালের ইন্ডেক্সিং এর মধ্যে আছে অ্যাবস্ট্রাক্ট ইন্ডেক্সিং, তারা কোথায় কোথায় ইন্ডেক্সড আছে, স্কোপাসে আছে, পাবমেডে আছে, সীমাগতে আছে। তো এরকম ভাবে আমরা বলতে পারি যে এরা এইসব জায়গাতে আছে। এখন কথা হচ্ছে, যদি ইনফরমেশনটা সবসময় ওরা সম্ভব খুঁজে পাওয়া যায় না, বা অনেক সময় ফেক দিতে পারে, যদি মানে খারাপ জার্নাল হয় বা তারা অসৎ উদ্দেশ্যে
মিথ্যা কথা লিখে রাখলো, তাহলে সেক্ষেত্রে আমাদের ক্রস চেক করার জন্য যারা এরকম ইন্ডেক্স দিয়ে থাকে, যেরকম আমরা বললাম যে ওয়েব অফ সায়েন্স বা স্কোপাস, তো তাদের ওয়েবসাইটে গিয়ে আমরা একটু সার্চ দিতে পারি। ফর এক্সাম্পল আমরা যদি ইন্ডেক্সিং ওয়েবসাইটের কথা ধরি, যে এটা একটা আমরা ওয়েবসাইট দেখাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ওয়েব অফ সায়েন্স বা ক্লারিভেটের একটা ওয়েবসাইটে আমরা একটা সার্চ দিয়েছিলাম কারেন্ট রিসার্চ ইন মাইক্রোবিয়াল সায়েন্স। তো সেখানে তারা এরকম দেখাচ্ছে তারা কি কি ধরনের এখানে আছে, সোর্সিং আছে, এবং তার ইম্প্যাক্ট ফ্যাক্টর কত সেটা এখানে দেওয়া আছে। তার মানে জার্নালটা এখানে ইন্ডেক্সড অবস্থায় আছে। এছাড়া আমরা যদি স্কোপাস ডেটাবেজে যাই বা স্কোপাস ইন্ডেক্স জার্নাল লিস্টে যাই, তাহলে সেখানে গিয়ে আমরা এরকম সার্চ দিলে পরে তার নামটা পেলাম। এখানে 10 পয়েন্ট দেওয়া বলছে সাইট স্কোর, তো এগুলো সম্পর্কে আমরা ডিটেলস আবার সামনে আসবো। তো এইভাবে হচ্ছে আমরা দেখতে পাবো যে কোনো একটা জার্নাল, হ্যাঁ, সে কোনো ইন্ডেক্সিং এ আছে কিনা সেটা আমরা তাদের ইন্ডেক্সিং যে ওয়েবসাইট তাদের সেখানে গিয়ে আমরা সার্চ দিলে খুঁজে পেতে পারবো। এছাড়া সীমাগত যদি যাই, তাহলে আমরা এরকম একটা পাবো, প্রত্যেক জার্নালের জন্য সার্চ দিলে তাদের জন্য এরকম কিউ1 কোনটা, কিউ2 কিউ3 এই জিনিসগুলো সম্পর্কে আমরা সামনে আসবো এবং ডিটেলস সম্পর্কে সেখানে আমরা দেখতে পারবো। তো সীমাগত যেটা হয়, তারা ইয়ার ওয়াইজ তাদের ব্রেকডাউনটা দেখায়, যেরকম এখন দেখাচ্ছে এটা কিউ1, মানে এটা রিসেন্ট ডেটা। তো আমাদের প্রিভিয়াস ডেটা যদি দেয় নিচের দিকে দেখে দেখা যাবে যে 2024 কিউ1, 2023 কিন্তু সে আবার কিউ2 ছিল, এবং কালার দ্বারা বোঝানো যাচ্ছে যে কে কোনটাতে ছিল। এবং এখানে কিউ1 দ্বারা বলছে বেস্ট কোয়ার্টাইল, যে কোনো একটা জার্নাল সব ক্যাটাগরিতে কিউ1 নাও থাকতে পারে। তো যে ক্যাটাগরির মধ্যে বেস্ট আছে, হয়তো দুইটা ক্যাটাগরি আছে, একটা কিউ1 কিউ2, তো বেস্ট যদি কিউ1 হয় তাহলে কিউ1টাকে এখানে কাউন্ট করা হচ্ছে। তো এইভাবে হচ্ছে আমরা ইনফরমেশন গুলা পেতে পারি। তো এইবারে আমরা যখন যেটা দেখলাম সেটা ছিল মোটামুটি কোয়ালিটেটিভ কম্পারিজন, যে কোনো একটা জার্নাল ইন্ডেক্স কিনা। এখন ইন্ডেক্সিং এর মধ্যেও কোনো একটা ওয়েবসাইটে ধরেন 500টা জার্নাল আছে, এখন সবগুলো কি সমমানের? তাহলে এদের মধ্যে আমি কিভাবে কম্পেয়ার করবো? তো সেজন্য আমাদের বেশ কিছু মান আসে বা ভ্যালু আসে, যেরকম আমরা কোনো জার্নালে গেলে দেখি এরকম ইনফরমেশন দেওয়া আছে, সাইট স্কোর 10, ইম্প্যাক্ট ফ্যাক্টর 5 পয়েন্ট। এই জিনিসগুলো দ্বারা আসলে কি বোঝায়? এই দুইটা জিনিস আসলে দুইটা ইন্ডেক্সিং থেকে নেওয়া। একটা হচ্ছে সাইট স্কোর দেয় হচ্ছে মেইনলি স্কোপাস, আর ইম্প্যাক্ট ফ্যাক্টর সেটা দেয় হচ্ছে ওয়েব অফ সায়েন্স বা আমাদের ক্লারিভেট অ্যানালিটিক্স। তো এটা আসলে কিভাবে করে থাকে, মেকানিজমটা জটিল, যদি আমরা সহজভাবে বলি সেটা আসলে দেখা যাচ্ছে যে টোটাল সাইটেশন ডিভাইডেড বাই টোটাল ডকুমেন্টস, অর্থাৎ কোনো একটা পেপার এক বছরে বা নির্দিষ্ট টাইমে কতগুলো সাইটেশন পেয়েছে, কত একটা জার্নাল, এবং তারা ওই সময়ের মতো কতগুলো ডকুমেন্টস রিভিউ বা রিসার্চ আর্টিকেল বা অন্যান্য ডকুমেন্ট পাবলিশ করেছে, তো তার যে রেশিও, সেই রেশিওটাকে আমরা বলে থাকতেছি হচ্ছে সাইট স্কোর অথবা ইম্প্যাক্ট ফ্যাক্টর। তো এখানে ইম্প্যাক্ট ফ্যাক্টর যেটা, সেটা আসলে 2 বছরের ডাটার উপর ভিত্তি করে দেওয়া হয়, আর যেটা হচ্ছে সাইট স্কোর সেটা হচ্ছে 4 বছরের ডাটার উপর ভিত্তি করে দেওয়া হয়, এবং তারা দুজন দুইটা দিয়ে থাকে আর কি। তো এগুলো হচ্ছে আমাদের ভালো ভালো জার্নালের কথা বললাম। এখন এগুলোর মধ্যেও যেহেতু ভালো জায়গা আছে, খারাপ জায়গা আছে। দেখেন, প্রিডেটরি জার্নাল নামে একটা জিনিস আছে। প্রিডেটর মানে হচ্ছে শিকারী বা শিকার, হ্যাঁ, কিছু একটা বিষয় আছে। তো এখানে প্রিডেটর জানা হচ্ছে তারা যারা হচ্ছে আসলে টাকার জন্য, হ্যাঁ, অথরদেরকে ফাঁদে ফেলে বা হচ্ছে তাদেরকে শিকার বানায়, বা যেগুলো আসলে কোয়ালিটি নাই, সেই জার্নালগুলো টাকার জন্য শুধুমাত্র নামে মাত্র যা ইচ্ছে তাই ছাপাইয়া যাচ্ছে, তাদেরকে আমরা প্রিডেটর জার্নাল করে থাকি। এরা আসলে প্রপারলি কোথাও ইন্ডেক্স থাকে না, কারণ প্রত্যেকটা ইন্ডেক্সিং এর জন্য বিশেষ কিছু রুলস বা গাইডলাইন আছে, যেগুলো মানতে না পারলে তাদেরকে বের করে দেওয়া হয়। তো এরকম প্রিডেটরি জার্নাল গুলো আছে, তাদেরকে চেনার আসলে বা তাদের বৈশিষ্ট্যগুলো কি কি আছে। প্রধানত তারা হচ্ছে কোনো রিভিউ, পিয়ার রিভিউ প্রসেস মেনটেন করে না। আপনি একটা জার্নাল বা আর্টিকেল সাবমিট করলেন, দেখা যাবে 7 দিনের মাথায় তার বলে অ্যাকসেপ্ট হয়ে গেছে। অথচ নর্মালি কিন্তু কোনো রিভিউয়ের কাছে যাবে, তারা রিভিউ করবে, কমেন্ট করবে, তারপরে না আপনি এটা বুঝতে পারবেন কি সমস্যা বা কি ধরনের আমাদের এখানে ইমপ্রুভ করা সম্ভব। তো এরকম ভাবে কি হয় যে এরা কোনো ধরনের রিভিউ প্রসেস বা ভালো মতো রিভিউ না করে এই জার্নালগুলো টাকার জন্য পাবলিশ করে ফেলে। এছাড়া কোনো ডাটাবেস ভালো স্কোপাস বা পাবমেড বা ওয়েব অফ সায়েন্স এইসব জায়গায় ইন্ডেক্স থাকে না, এবং খুব রেগুলারলি এরা, হ্যাঁ, খুব বাজে বাজে কোয়ালিটির আর্টিকেল পাবলিশ করে থাকে, এবং প্রধানত এটা টার্গেট করে মানি, অর্থাৎ আপনি পাবলিশ করার আগেই তারা জিজ্ঞেস করে আপনার এত টাকা দেওয়া লাগবে। হ্যাঁ, তো এইভাবে তারা করে থাকে আর কি, টাকা পয়সা ছাড়াই বা টাকা পয়সা নিয়ে শুধুমাত্র নামে মাত্র তারা এগুলো পাবলিশ করে থাকে। তো এখানে আসলে কিভাবে আমরা চিনতে পারি, তো অনেক কিছু বিষয় আছে। প্রথম কথা হচ্ছে পাবলিশারটা অনেক সময় আননোন থাকে বা দিতে চায় না, হ্যাঁ, দেখা যাচ্ছে পাবলিশার দিচ্ছে এক নাম কিন্তু তার ঠিকানা দিচ্ছে অন্য জায়গায়, এরকম হতে পারে। এবং এডিটোরিয়াল বোর্ডটাও দেখা যায় উল্টা পাল্টা থাকে, যে এক জায়গায় পাবলিশার কিন্তু অন্য দেশের এডিটর বা হচ্ছে একটু গোলমেলে থাকে আর কি, মানে ক্লিয়ার কাট কাউকে দেওয়া যাচ্ছে না, বা হচ্ছে ওয়েবসাইটে অনেক বেশি ভুল থাকে, বা যে ডয় নম্বরটা দিচ্ছে সেটা ঠিক মতো কাজ করে না, হ্যাঁ। এবং সবচেয়ে বড় যেটা জিনিস হচ্ছে বেলস লিস্ট যেটা আছে, একটা ওয়েবসাইট আছে, সেখানে সাধারণত তিনি হচ্ছে সবগুলা পাবলিকেশন, যতগুলো প্রিয়োরিটি জার্নাল বা পাবলিশার্স আছে তাদের একটা লিস্ট করছে। তো সেই লিস্টের মধ্যে এদেরকে সাধারণত পাওয়া যায়, ঠিক আছে। তো এই জন্য আমরা যদি কোনো জার্নাল দেখতেছি এটা আসলে প্রিয়োরিটি না, তাহলে আমরা বিআর লিস্ট যেটা আছে সেই লিস্টে গেলে বুঝতে পারবো আসলে সেখানে আছে কিনা, ঠিক আছে।
এবার এসে আমাদের পাবলিকেশন চার্জ, এটা অনেক বড় বিষয়। কারণ হচ্ছে যদি ভালো কোনো জার্নাল পাবলিশ করতে যায়, তাহলে দেখা যাবে যে তারা অনেক বেশি পরিমাণে আর্টিকেল পাবলিশিং চার্জ দেয়, পিছিয়ে ধরে দেখে 3,000 4,000 টাকা। তো এত টাকা আসলে আমরা কিভাবে ম্যানেজ করবো বা আসলে সম্ভব কিনা। তো পাবলিশিং চার্জ বোঝার আগে আমাদের দুইটা টাইপ বুঝতে হবে, একটা হচ্ছে ওপেন অ্যাক্সেস, একটা হচ্ছে সাবস্ক্রিপশন মোড। তো ওপেন অ্যাক্সেস মানে হচ্ছে আপনি যে জার্নালটা বা যে আর্টিকেলটা পাবলিশ করতেছেন, তো সেই আর্টিকেলটা পাবলিশ হওয়ার সাথে সাথে এটা ওপেনলি থাকবে, যে কেউ এটা যে কোনো জায়গাতে পড়তে পারবে, কিন্তু এর জন্য আপনাকে টাকা পে করতে হবে। অর্থাৎ পাবলিশিং এর সময় আপনাকে টাকাটা পে করবে, তাহলে মানুষ এটা ফ্রিলি পড়তে পারবে। তাহলে আমি কথা হচ্ছে, আমি কেন মানুষকে ফ্রিতে পড়াবো? কারণ মানুষ যত মানুষ বেশি ফ্রিতে এটা পড়তে পারবে, তত এটা সাইটেশন হবে, মানুষ এটা জানতে পারবে, আপনার সুনামটা বাড়বে। কিন্তু যদি আপনার টাকা না থাকে, তাহলে আপনি সাবস্ক্রিপশন মোডে যাবেন, যেখানে কি থাকে যে তারা সাধারণত কি করে যে আপনার কাছে টাকা নেবে না, কিন্তু যে পড়তে চাইবে তার কাছে টাকার বিনিময়ে সেটা বিক্রি করে। যেটার কারণে হয় যে আসলে এরকম হলে মানুষ বেশি পড়তে পারে না, সাইটেশনটা কম হয়। ঠিক আছে, এই দুইটা হচ্ছে মেইন পার্থক্য। আবার সব জার্নাল সাবস্ক্রিপশন মোডটাকে সাপোর্টও করে না। তো এখন আমাদের উপায় কি? উপায়ের একটা আছে, বেশ কিছু আমাদের আছে, পাবলিশার আছে, তারা কি করে আমাদের মতো ডেভেলপিং কান্ট্রি বা হচ্ছে আন্ডার ডেভেলপ কান্ট্রির জন্য তারা বেশ কিছু ছাড় দিয়ে রাখে। এর মধ্যে এলসেভিয়ার এর একটা কথা বলে, তারা হচ্ছে রিসার্চ ফর লাইফ নামে তাদের একটা অপশন আছে, যেটাতে কি হয় যে আপনি এই ওপেন অ্যাক্সেসটাতেই করতে পারবেন, কিন্তু তারা এই গ্রুপ এ কান্ট্রি যারা আছে তারা হচ্ছে ফ্রিতে অ্যাক্সেস পাবে, ফ্রিতে তারা পাবলিশ করতে পারবে। তার মধ্যে কিন্তু আমাদের বাংলাদেশের নাম আছে। সুতরাং আপনি এখানে চাইলেই, অর্থাৎ যেসব জার্নাল রিসার্চ ফর লাইফ এটাকে প্রমোট করে বা প্রোগ্রামটা আছে, তারা কিন্তু বাংলাদেশের সকল অথরের জন্য তারা ফ্রিতে ওপেন অ্যাক্সেস চ্যানেলগুলো তারা পাবলিশ করতে পারবে বা পাবলিশ করে দেয়। আরেকটা হচ্ছে আমাদের গোল্ড ওপেন অ্যাক্সেস, সেটা হচ্ছে যে তারা কখনোই কি করবে না, তারা কখনোই তাদের যে আছে মানে সাবস্ক্রিপশন মোড তাদের নেই, তারা সবসময় ওপেন। এই জন্য আপনার সেখানে অবশ্যই বাধ্যতামূলক টাকা দিতে হবে। যেরকম বেশ কিছু পাবলিশার, এমডিপিআই বলেন, ফ্রন্টিয়ার্স বলেন, তারা সবসময় কি করবে, টাকার বিনিময়ে মানে টাকা ছাড়া তারা পাবলিশ করবে না, অর্থাৎ তাদের সাবস্ক্রিপশন মোড নাই। যার কারণে আপনাকে অবশ্যই সেখানে টাকা পে করতে হবে। এখন সেক্ষেত্রে আপনার ইউনিভার্সিটি হোক বা অন্য কোনো অর্গানাইজেশন হোক, সেই টাকাটা যদি দেয়, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বার্ডেনটা কমবে। তো আমি সাজেস্ট করি, যদি আপনার সাবস্ক্রিপশন মোড থেকে, তাহলে সাবস্ক্রিপশনে দেওয়া, আর যদি না পারেন তাহলে রিসার্চ ফর লাইফ বা এরকম যদি অপশন থাকে যারা অন্য কোনো ভাবে হেল্প করতেছে, তারা সেখানে দেওয়া যেতে পারে। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি বিষয়গুলো, জার্নাল খুঁজে বের করা বা বিভিন্ন বিষয়। তো আপনাদের আর কোনো কিছু করে থাকলে অবশ্যই জানাবেন, বাকি সেই সব বিষয় নিয়ে ডিসকাস করার ইচ্ছা আছে। ধন্যবাদ সবাইকে।